দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনৈতিক ঘটনার আলোচনা করি। আজকে আলোচনা করব বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সম্মেলনে জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য এবং জ্বালানি উপদেষ্টার আজকের বক্তব্য নিয়ে এই অনুষ্ঠানে আলোচনার আশা করি। আজকে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, এছাড়াও আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। শেখ রবিউল আলম, আপনাকে কাছ থেকেই শুরু করি। গত শনিবার বিএনপির বিভাগীয় সম্মেলন হলো, অনেক আলোচিত এই অনেক ঘটনাবহুল, আলোচনা চাইতেও অনেক ঘটনাবহুল এই বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তো আমি যদি সহজ করে বলি, এই গণসমাবেশ থেকে আপনাদের প্রাপ্তি কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দুই সহ আলোচক এবং প্রিয় সঞ্চালক এবং এনটিভির দর্শক যারা দেখছেন। প্রাপ্তি হচ্ছে একটা, সেটা হচ্ছে যে জনগণ যে কোনো প্রতিরোধ রুখতে প্রস্তুত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যে কোনো মূল্যে মাঠে থাকতে বদ্ধপরিকর, সেটি প্রমাণিত হয়েছে। আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে যে আওয়ামী নামীয় যে সরকারটি ক্ষমতায় আছে তারা জনরোষের মধ্যে আছে, জনগণের ন্যায্য দাবিতে যে গণতান্ত্রিক আন্দোলন সেটাতে ভীত এবং দলীয় সন্ত্রাস এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়ে সেটা প্রতিরোধ করতে আপনার সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, পর্যায়ে নেমে এসেছে, যেটা আমার মনে হয় না যে বাংলাদেশের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত না হতে দেওয়ার জন্য এত অপকৌশল এবং এত যেটাকে বলা হয় অপচেষ্টা ছিল না। এটা সরকারের পক্ষ থেকে কি আপনি যেগুলো হয়েছে, ধরেন পরিবহন ধর্মঘট, লঞ্চ ধর্মঘট, এগুলোর জন্য কি আপনি সরকারকে দায়ী করবেন? এটা একেবারে আলাদা সংগঠন, মানে তারাই করেছে। পরিবহন ধর্মঘট, লঞ্চ ধর্মঘট, রেল বন্ধ, 4 চাকার কোনো গাড়ি চলবে না, রেল 3 চাকার কোনো গাড়ি চলবে না, নৌকা চলবে না, ফেরি পার হওয়া যাবে না, ফেরিঘাট বন্ধ, ব্রিজের এপার ওপারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বন্ধুরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, প্রত্যেকটা উপজেলায় উপজেলায় বাধা। আপনি কি এই রকমের কোনো হস্তক্ষেপ এর আগে কোনোদিন দেখেছেন যেটা সরকারি দল এবং সরকার যৌথভাবে করেছে, আওয়ামী লীগ এবং সরকার? সমাবেশ শেষ হলো, পরিবহন ধর্মঘট আপনার হয়ে গেল, বন্ধ হয়ে গেল, পরিবহন চলাচল শুরু হয়ে গেল 2 দিন ধরে পরিবহন ধর্মঘট কোনো কারণ ছাড়া, লঞ্চ বন্ধ। আমি যে কথাগুলি বলছিলাম, এটা মোটরসাইকেলও মানুষের যাওয়ার কোনো সুযোগ ছিল না। তো এটি তো সরকারের আপনার জানা না, শুধু সরকারের হস্তক্ষেপে, এবং সরকারই সেটা ওখানে ইম্পোজ করেছে, প্রত্যক্ষভাবে প্রকাশ্যে সেটা করেছে। মোড়ে মোড়ে আপনার পুলিশের বন্ধুরা ট্রাকে কয়েকজন লোক যাচ্ছে, ট্রাকটা বন্ধ করে দিয়েছে, আর যেতে দেয় না। কিন্তু গ্রেফতার করেছে। শঙ্কা ছিল, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, দলের মানে পক্ষ থেকে বলা হয়েছে যে এই সমস্যাকে কেন্দ্র করে যেন এক ধরনের অরাজক মানে পরিস্থিতি যাতে তৈরি না হয়। মানুষ সমাবেশে যাবে, সেখানে অরাজক পরিস্থিতি কেন তৈরি হবে? মানুষের সমাগমে তো মানুষ যাচ্ছে, মানুষের সমাগমে তো অন্য কেউ যাচ্ছে না। জনসমাবেশে মানুষ যাবে, বিএনপির কর্মীরা যাবে, সুবর্ণ অধ্যায় যাবে, সাধারণ মানুষ যাবে, শঙ্কার কোনো কারণ? হ্যাঁ, শঙ্কা তো রয়েছে যে এত মানুষ জড়ো হয়ে যদি যায় তাহলে সরকারের ভীতি আছে, শঙ্কাটা ওই জায়গায়। সরকারের ক্ষমতা ছাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এবং মানুষ যদি ওই জায়গায় অবস্থান নিয়ে ফেলে তাহলে সরকারের ভীতি রয়েছে, তাদের ক্ষমতার বাইরে যেতে হবে, এই শঙ্কা তো আছেই। একটি সমাবেশ থেকে সরকারের
থেকে সরকার থেকে আপনারা মানে বের করে নিয়ে আসতে পারবেন এই সংখ্যা আমার মনে হয় নিশ্চয়ই। আপনি কেন একটা সমাবেশকে এত ছোট করে দেখছেন? আমি ছোট করে দেখছি না, আমি মনে করছি যে এভাবেই সরকারের স্বৈরশাসকদের পতন হয়েছে, একটি সরকারের পতন, এটা হয়তো। আচ্ছা, আপনি একটা সমাবেশ কেন দেখছেন? আমি তো ঢাকাতে 16টা করলাম, রাজশাহীতে হবে, আপনার খুলনায় হলো, ময়মনসিংহে হলো, চিটাগাঙে হলো, সব জায়গায় এই লক্ষ লক্ষ মানুষ যদি রাজপথে উপস্থিত হয়ে জানান দেয় যে তারাই সরকারের পদত্যাগ চায়, অপসারণ চায়, তাহলে সরকার পালাবে কোথায়? জনগণের সরকার, জনগণ প্রতিরোধ করলে তার যাওয়ার জায়গা আছে কোথায়? নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হতে হবে। সেখানে সরকার চলে গেছে, ক্ষমতাচ্যুত হতে খালি সময়ের অপেক্ষা মাত্র। জি, জনাব আমিনুল ইসলাম আমিন, আমি শুনতে চাই, আমি ওই আলোচনাটা গিয়ে অন্য আলোচনায় ঢুকতে চাই। শনিবারের বিএনপির খুলনার গণসমাবেশ, সরকার বা পুলিশ এই সমাবেশের অনুমতি দিল, কিন্তু সমাবেশে আসতে বাধা তৈরি করলো এবং পথে পথে নানা প্রতিবন্ধকতা হয়েছে, যেটি শেখ রবিউল আলম বলছে যেটি সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিতে অথবা সরকারের নেপথ্যে থেকেই এই কাজগুলো করিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব কামাল ভাই এবং শেখ রবিউল আলমকে। অশেষ শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির সম্মানিত দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন বিশ্বজুড়ে, তাদের সবাইকে। আসলে এই কথাটি গত কদিন যাবত একেবারে চর্বিত এখন এই যে সংস্কৃতি দোষারোপের, পাল্টা দোষারোপের, এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য বড় একটি সংকট। যখন সমাবেশে মানুষ হয় তখন বলছে মানুষের ঢল নেমেছে, মানুষ সরকারকে চায় না। আবার যখন সমাবেশে মানুষ কম হয় বলে মানুষ সরকার মানুষকে আসতে দেয়নি। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, খুলনার সমাবেশ, চট্টগ্রামের সমাবেশ, কোন সমাবেশে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে কোনো বাধা দেওয়ার সিদ্ধান্ত হয়নি, বাধা দেওয়া হয়নি। আমাদের একটা জিনিস ক্লিয়ার মনে রাখতে হবে যে আমাদের সুপ্রিম অথরিটি ইন পলিটিক্যালি ইজ শেখ হাসিনা আর এক্সেলেন্সি। উনি স্পষ্ট বলে দিয়েছেন যে ওরা ওদের সমাবেশ করবে, সেখানে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। এখন এরপরও দৃশ্যত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোতে আমরা বাংলাদেশের রাজনীতির যে অপসংস্কৃতি বলেন অথবা নেতিবাচক দিক বলেন, এটা কিন্তু চলে আসছে আগের থেকে। আপনার নিশ্চয় মনে থাকার কথা 30শে এপ্রিল কি ভয়ঙ্কর গণে গ্রেপ্তার হয়েছিল। আবার এটাও না ওই সময় হয়েছিল বলে এখন হবে সেটা না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি আমরা এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছি না। এখন এই বেরিয়ে আসতে না পারার দায় কার? আওয়ামী লীগের না বিএনপির না অন্য পার্টি? এটা একটা লং ডিসকাশনের বিষয়। কিন্তু এবং পাশাপাশি আবার এটাও মাথায় রাখতে হবে, বিএনপি যত কথাই বলুক, 2014 সালে বিএনপি আন্দোলনের নামে যে ভয়ঙ্কর অরাজকতা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে ভুলে গিয়েছে। এবং অতি সম্প্রতি যে লাঠি আরো লম্বা করে নিয়ে আসুন এই স্লোগান, এবং চট্টগ্রামের সমাবেশে আমি বলছি যুদ্ধ অপরাধীকে শহীদ বলে ক্ষমতা গেলে তাদের সবার বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়ার এই যে উস্কানি, এই উস্কানির বহিঃপ্রকাশও অনেক অতি উৎসাহী মানুষ এগুলো করতে পারে। বাট এটার সাথে আমরা দলগতভাবে কোনোভাবে সম্পৃক্ত না। কারণ খুব স্পষ্ট বলি, 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তো বেগম জিয়া, তার ছেলে, গোটা বিএনপি অথবা রাজাকার শিরোমণি গোলাম আজম, তার শিষ্য সবাই একসাথে ছিল। আমরা তো জনগণের উপর ভর করে তাদের পরাজিত করে ক্ষমতা এসেছিলাম। সুতরাং আমরা সুতরাং আমি এটা প্রসঙ্গ আসেই, সুতরাং আমরা বিএনপি সমাবেশের লোক কম হবে এই জন্য বাধা দেওয়ার রাজনীতি আমরা করি না। সমাবেশের কথা যদি বলা হয়, আমরা যেটি খুলনায় দেখলাম এটি কারা করলো, কিভাবে করলো? আমি তো বলেছি আপনাকে, এটা যেহেতু মানুষ এই যে ধরেন আপনি স্ট্রাইক ডেকেছে পরিবহন শ্রমিকরা, কারণ ওরা মনে করেছে যে এইটা বোঝার জন্য আমিনুল ইসলাম, এইটি বোঝার জন্য কি আমাকে অনেক কিছু, কোনো সাধারণ মানুষকে কি অনেক কিছু জানতে হবে? যে পরিবহন ধর্মঘট, 2 দিন আগে পরিবহন ধর্মঘট, তারপরে লঞ্চ ধর্মঘট, আপনি হয়তো এই আলোচনার খাতিরে এখানে বলে যেতে পারবেন। ধর্মঘট তো না, এটা তো ধর্মঘট। এটা বিষয়টা যেটা হয়েছে, ওরা মনে করেছে যে আমার এই রাজনীতির এই সংস্কৃতির মধ্যে আমার গাড়িটা রিস্কের মধ্যে পড়তে পারে, গাড়ি বের করে নি। আচ্ছা, হরতাল যখন ডাকা হতো, যারা হরতাল সমর্থন করতো তারা কি গাড়ি নিয়ে বেরোতো? সমর্থন না করতো তারাও কি বেরোতো? মনে করতো আমার গাড়িটা ক্ষতি হইতে পারে। এই সংখ্যা তো বাংলাদেশের পলিটিক্সে বিরাজমান, এটা তো আপনি অস্বীকার করার জায়গা নেই। তাই যেমন শেখ রবিউল আলম বলছেন যে আমরা কখনো কিছু করিনি। আরে আপনাদের আমরা তো 21 আগস্ট হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এর চেয়ে বড় কিছু হইতে পারে কি আর?
তা এই সংস্কৃতিকে আপনি একদিন বের করবেন। এই জন্য আমি একটা কথা বারবার বলি, বাংলাদেশের সংকট নির্বাচন নয়, বাংলাদেশ সংকট রাজনীতিতে। আমি আসবো আবার একটু ছোট্ট করে একটু শুনে আসি। জনাব মাসুদ কামাল, শুনতে চাই খুলনার বিএনপির গণসমাবেশ নিয়ে আপনারা কি দেখলেন? একটা জিনিস কি, যখন আপনার খুলনা যে সমাবেশটা হলো শনিবার দিন, আমি না শনিবার দিন সকাল থেকে বিভিন্ন টেলিভিশনে স্ক্রল দেখতেছিলাম, অনলাইনে মিডিয়াগুলো দেখতেছিলাম যে সমাবেশটা কেমন হলো, কি সমাচার, এবং আমি সন্ধ্যা পর্যন্ত এটা আমি ফলো করেছি। ভেরি ইন্টারেস্টিং হলো, দেখেন একটা জনসভা হয়েছে, একটা প্রধান বিরোধী দল তারা অনেক মানে পরিকল্পনা করে, অনেক আয়োজন করে একটা জনসভা করেছে। একটা রাজনৈতিক দল যখন জনসভা করে তারা কেন করে? তারা তো তাদের আদর্শের কথা বলে, যে তারা যদি ক্ষমতার বাইরে থাকে তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা বলে, ক্ষমতাসীন যারা আছেন তারা কি কি ভুল করতেছেন সেগুলি ধরিয়ে দেবেন, সাধারণ মানুষ যাতে সিদ্ধান্ত নিতে পারে সামনে নির্বাচনে আমরা কাকে ভোট দেবো কাকে দেবো না। এই তো আমাদের প্রত্যাশা, আমরা তো তাই চাই। কিন্তু ইন্টারেস্টিং হলো এই জনসভার যে নিউজগুলি হয়েছে সেই নিউজগুলি কিন্তু বক্তারা কে কি বলেছেন মিডিয়াগুলো সেটার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে মিডিয়াগুলো ছেপেছে জনসভাটা কিভাবে হলো, জনসভাটা লোকগুলি কিভাবে এলো, জনসভায় কত লোক এলেন। যেমন একটা মিডিয়া আমি দেখতেছি সে ওখানে লাইভ করতেছেন একটা, আরেকটি জিনিস আছে মাসুদ কামাল, যদি আপনি আমাকে বলেন বলতে, তাহলে আমি বলবো যে বিএনপির এই সমাবেশটি যদি স্বাভাবিকভাবে করত তাহলে যেদিন সমাবেশটা অনুষ্ঠিত হতো ঠিক ওই দিনকেই সে এই সমাবেশের কাভারেজটা পেত। কিন্তু আমার দৃষ্টিতে এই সমাবেশটা আরো 2 দিন আগ থেকে মানে আমি সেই কথাই বলতেছি যে সবাই কিন্তু গুরুত্ব দিচ্ছে ওটাকে। যেমন একজন মানে রিপোর্টার ওখান থেকে লাইভ করতেছে, বলতেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে 3.5 কিলোমিটার জায়গা জুড়ে মানুষ, উনি বলতেছেন। দেখেন এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হওয়া উচিত ছিল কি জনসভায় তারা কি বললেন, দেশটাকে তারা কিভাবে চালাতে চান, কেন মানে কেন গুরুত্ব দিল সংবাদ। কিন্তু জিনিসটা হলো যে এই যে ঘটনাটা ঘটলো, মানুষ যে এই যে এতটা গুরুত্ব দিয়ে এগুলো শুনলো, এটা কার ক্রেডিট? এটা কিন্তু বিএনপির ক্রেডিট না, এটা হলো সরকারের ক্রেডিট। সরকার এগুলো, উনি বলবেন যে সরকার তো আমরা তো এটা করি নাই, আমরা তো হরতাল ডাকি নাই। হ্যাঁ আপনারা ডাকেন নাই, এটা ঠিক, দৃশ্যত কিন্তু সত্য কথা, ওনারা হরতাল ডাকেন নাই, কিন্তু ওনারা ডাকার জন্য হয় প্ররোচিত করেছেন অথবা যারা করেছে তাদেরকে মানা করেন নাই। বাংলাদেশের মোটর আমি বলি আপনাকে, বাংলাদেশের মোটর মালিক সমিতি, মোটর শ্রমিক সমিতি, এগুলো সব কার কাছে? এটা বাংলাদেশের মানুষের জানার কোনো সমস্যা নাই ভাই। শুনেন, বাংলাদেশের মানুষ তো টুকটাক তো আজকে সবার মোবাইল আছে, সেটি ঠিক আছে, কিন্তু অন্য আরেকটি সংগঠন যদি তাদের মানে এই ধর্মঘটে ডাক দেয়, সরকার কেন সেটা মানে মানা করবে বা পক্ষে বিপক্ষে যাবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন যদি বাস মালিকরা তাদের নিরাপত্তার অভাব অনুভব করে তাহলে তারা ধর্মঘটে যেতেই পারে, বললেন, ভালো কথা। তারপরে কিন্তু ওই দিনই আমি আবার বাস মালিকদের একটা বিজ্ঞপ্তি পেলাম যে ওনারা কেন ধর্মঘটে ডেকেছেন। ওই ধর্মঘটে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের আশঙ্কার কথা একটা লাইনও নাই। ওনারা বলতেছেন যে নসিমন, করিমন, মহেন্দ্র এবং বিআরটিসির বাস এইগুলি রাজপথে চলাচল করে, তার প্রতিবাদে ওনারা ধর্মঘট ডেকেছেন। তো এখন বিষয়টা হলো কি যে কোন 2 দিন ডেকেছেন? ঠিক ওই সমাবেশের আগের দিন এবং সমাবেশের দিন ডেকেছেন। তাহলে ওই ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বললেন যে কেন ডেকেছেন, ওটা কিন্তু মিলতেছে না। কিন্তু জনাব শেখ রবিউল আলম, আপনি কথা নিশ্চয়ই বলবেন, আমার ছোট্ট একটু প্রশ্ন আছে, আমি একটু জুড়ে দিই। 1 নম্বর হচ্ছে আমরা এটা লক্ষ্য করলাম যে খুলনার সমাবেশে খালেদা জিয়ার নামে একটি চেয়ার রাখা হলো খালি। এটি কেন, এটির কারণ কি, এটি আপনার কাছ থেকে আমি শুনবো। আরেকটি কথা আপনি নিশ্চয়ই বলবেন, সেটি হচ্ছে ডিসেম্বর নিয়ে অনেক কথা হচ্ছে, আজকেও ওবায়দুল কাদের আপনাদের এই কথাগুলো বলেছেন। হঠাৎ করে ডিসেম্বর, 10ই ডিসেম্বর কেন এই কথাটি আসছে, শুনতে চাই আপনার কাছ থেকে। না, বিএনপি তো যে কোনো তারিখে যে কোনো জায়গায় গণ মহাসমাবেশ করার অধিকারও রাখে এবং এটা তাদের একান্তই আপনার রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। ডিসেম্বর তো আর কোনো বিশেষ দল বা বিশেষ গোষ্ঠীর সেরকম না। যেমন ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আমি এটা শুনেছি যে ডিসেম্বর হলো আওয়ামী লীগের, এরকম বলেছেন। বলছে ডিসেম্বর মাসটা তো আমাদের, অর্থাৎ
আমাদের মানে মাসটা তো কাউর হবে না, নভেম্বর ডিসেম্বর, নভেম্বর বিএনপির, ডিসেম্বর আওয়ামী লীগের, বিষয়টা তা না। বলতে চাচ্ছে ডিসেম্বর মাসটা আমাদের স্বাধীনতার মাস, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সব কিছু মিলে হয়তো এইভাবে বলতে চেয়েছে। তো ডিসেম্বর মাস তো আমাদের, ওনাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কোথা হলো? ওনারা তো ডিসেম্বরের পরেই এই দেশে আসছেন। শরণার্থী মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করার পর সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা যারা এই দলের প্রতিষ্ঠাতারা হচ্ছে পার্টিসিপেটারি মুক্তিযোদ্ধা, তাই না? তো তারা যখন স্বাধীনতা অর্জন করলো, তারপর তো যাদের মাস দাবি করছেন আওয়ামী লীগ, তারা তো ডিসেম্বরের পরেই সব পার্শ্ববর্তী দেশের থেকে আসছেন, কেউ অন্য জায়গার থেকে আসছেন। ডিসেম্বর পর্যন্ত তো ওনারা ছিলেন না, পরে আসছেন। অর্থাৎ ডিসেম্বর মাস আমাদের মাস, এটা আমাদের অর্জন, ঠিক আছে? আর 10 ডিসেম্বর যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা মনে করেছি যে এই দিন আমরা ঢাকাতে গণমানুষের একটা সমাবেশ করব, যেখানে সব শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে সংহতি জানান দেবে যে তারা এই যে অনির্বাচিত অবৈধ একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, জনগণের অধিকার যারা ভোটাধিকার হরণ করেছে, গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, অপশাসন দুঃশাসন দিয়ে দেশের মানুষকে যারা জিম্মি করেছে রাষ্ট্রের মালিকানার থেকে, তাদের বিরুদ্ধে মুক্তির একটা শপথ হবে। এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং তাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে, সেটা জানান দেওয়া, সংহতি প্রকাশ করা। আপনি বিজয় বলতে এই সরকারের পতনকে বোঝাচ্ছেন? বিজয় বলতে এই সরকারের পতন ছাড়া কোনো পথ থাকছে না। তবে যদি সরকারের সম্মতি হয়, কিন্তু একটি সরকার, সেটি কি আপনি তাকে পতন সমাবেশ করে তাকে পতন ঘটাবেন, এটি কি হয়? নির্বাচন ছাড়া জনগণ পতন ঘটাবে না। সরকার নির্বাচিত হয় জনগণ কর্তৃক। জনগণের যদি সরকার হয় আর রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, কে তার সেবার দায়িত্ব নেবে সেটা জনগণই ঠিক করবে। সেটা তো কাউকে লিজ দিয়ে দেওয়া হয়নি, জনমতের ভিত্তিতে হবে, জনরায়ের ভিত্তিতে হবে। মানে আপনাদেরকেও দেয় নাই জনগণ। আমরা তো বলছি যে জনগণ পতন ঘটাবে। 10 ডিসেম্বর হচ্ছে সেই দিন যে জনগণ সংহতি প্রকাশ করে বলবে যে এই সরকারের পতন অথবা অপসারণ নিশ্চিত না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আমি এটা নিলাম। আরেকটু কথা মানে জানতে চেয়েছিলাম যে খালেদা জিয়ার নামে একটি চেয়ার আপনারা খালি রাখছেন কেন? খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। জি, গণমহাসমাবেশগুলিতে উনি যখন রাজনীতিতে ছিলেন, মুক্ত যখন ছিলেন, প্রত্যেকটা গণমহাসমাবেশে তিনি প্রধান অতিথি থাকতেন। এটা যেহেতু গণমহাসমাবেশ, অতএব এখানেও বেগম খালেদা জিয়ার প্রেজেন্সি যেটা আছে সেটা প্রতি সম্মান দেখিয়ে এবং তার উপস্থিতি প্রতীকী স্থাপন হিসাবে ওই চেয়ারটাকে তার উপস্থিতি মনে করেই খালি রাখা হয়েছে। অর্থাৎ আমরা মনে করছি তিনি এই গণসমাবেশেরই অংশ, তার জন্য এই গণসমাবেশ এবং তার নেতৃত্বে এই গণসমাবেশ। আরেকটা কথা আমাকে একটু বলতে হচ্ছে, আপনি বলছিলেন যে সবকিছু তো স্বাভাবিকভাবেই শেষ হওয়া উচিত ছিল, গণসমাবেশটার কথা বলছিলেন। যখন একটা অস্বাভাবিক সরকার থাকে তখন কোনো কিছু আর স্বাভাবিকভাবে শেষ হয় না। আপনি বললেন গুরুত্ব পেয়েছে, আপনার কি নিউজগুলিতে কি গুরুত্ব পেয়েছে, কত মানুষ আসছে, 3.5 কিলোমিটার লম্বা হয়ে গিয়েছে। যখন বাধা হয়েছে, বাধা উপেক্ষা করাটাই তখন নিউজ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ বাধা উপেক্ষা করে জনসমাবেশে আসছে বিদায় এই জনসমাবেশের আকৃতির আলোচনায় আসছে। মানুষ এই ধরনের বাধা উপেক্ষা করে সমবেত হতে জানে, প্রতিবাদ করতে জানে, নিবেদিত থাকতে জানে, তার জানান দেওয়ার জন্য এই নিউজগুলি হয়েছে। আরেকটা কথা একটু মানে না বললে একটু অন্যরকম হয়ে যাবে। বলছিলেন যে ধর্মঘট, বিএনপি যেখানে সমাবেশ ডাকে সেখানেই ধর্মঘট হয়ে যায়। আচ্ছা, ধর্মঘট যে জন্য ডেকেছিল সেই মহেন্দ্র চলাচল অথবা 3 চাকা 3 হুইলার চলাচল অথবা দেখেন বিআরটিসির চলাচল যে গাড়িগুলি হয়েছে সেগুলি কি বন্ধ হয়েছে? তাহলে ধর্মঘট উদ্যোগ করলো কে? আর কার আপনার উদ্যোগে এই ধর্মঘটলাদের মন ভাঙানো হলো? 5টার পরে এই গাড়ি চলাচল শুরু হয়ে গেল। অর্থাৎ সরকার নির্দেশ দিয়ে এই ঘটনাগুলি ঘটিয়েছে। এবং এটাই হচ্ছে একটা কারণে সরকার জনরোষে আছে। সরকার আপনার একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে ভয় পাচ্ছে, অংশ নিতে ভয় পাচ্ছে, আর জনসমাবেশ থেকে তার পতনের আশঙ্কায় সে সব সময়ের জন্য মানুষকে দেখলে থেকে মানে জনসমাবেশ থেকে মানুষের উপস্থিতিতে মধ্যে একটা দূরত্ব তৈরি করতে চাচ্ছে। জনবিচ্ছিন্ন নিজে হয়েছে বিদায় সে জনরোষের ভয়ে আছে, সেখান থেকে এই শঙ্কা। জি জনাব আমিন, আপনার কাছে শুনতে চাই যে আজকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বড় শোডাউন হয়েছে, সেখানে যে কথাটি আলোচিত হচ্ছে সেটা বিএনপির উদ্দেশ্যে আপনার দলের সাধারণ সম্পাদক বলেছেন ডিসেম্বরে, আমি তারিখটা মাসটা উল্লেখ করতে চাই এই ডিসেম্বরে বলেছে, ডিসেম্বরে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে
বিএনপির ভোট চুরির বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। আসলে কি এই ডিসেম্বরে কি কোনো সিগনিফিক্যান্ট কোনো কিছু আছে? দেখুন, জনাব শেখ রবিউল আলম যেমনটি বলেছেন যে জনগণকে সরকার ভয় পায়, জনরসের ভয় এটা করছে। তা আপনি যার কথাটা বললেন, আজকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন ছিল, সেখানে তো মানুষের জনারণ্যে পরিণত হয়েছে। কারণ সেখানে কেউ বাধা দেওয়ার কেউ ছিল না, ধর্মঘট ডাকার কেউ ছিল না, আমি পরিবহন ধর্মঘট হয়নি, সুতরাং হয়েছে না। ঠিক আছে, কিন্তু সেখানে যদি আমি ওইটা বলছি, যদি মানুষের সমর্থন না থাকতো তাহলে একটা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এত মানুষ আসে কোত্থেকে? বাধা দেয়নি, আমি বুঝলাম। আমি কিছুদিন আগে আপনার শরীয়তপুর আমাদের পানি সম্পদ উপমন্ত্রী এনামুল্লাহ শামীমের এলাকায় একটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, একটা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন 15 থেকে 20,000 লোক। সুতরাং লোকের ভয়, জনরোষের ভয়, এগুলো তো আমাদের দেখিয়ে লাভ নেই। এগুলো শেখ রবিউল আলম যেমনটি বলছেন যে তারা ভয় পেতে পারে, কারণ ওরা কখনোই জনগণকে ফেস করে ক্ষমতা জানে। ওদের ক্ষমতা গ্রহণের সূত্রপাত হচ্ছে বন্দুক এবং বুট। তো বন্দুক এবং বুটের মাধ্যমে যাদের ক্ষমতা গ্রহণ, এবং যে ব্যক্তিটি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন কারফিউ দিয়ে, কারফিউ ছাড়া একটি রাতও ছিল না। এখন সেটা যদি গণতান্ত্রিক সরকার হয়, তাহলে তো আমাদেরকে নতুন করে গণতন্ত্রটা শিখতে হবে যে আসলে গণতন্ত্রের সংজ্ঞাটা কি। হ্যাঁ, এটা বলতে পারে শেখ রবিউল আলম যে আওয়ামী লীগ নির্বাচিত, তবে সে নির্বাচন নিয়ে কথা আছে, সেটা বলতে পারে। তখন কিন্তু সেটা মোর অ্যাকসেপ্টেবল হয় এবং মোর গ্রহণযোগ্য হয়। কিন্তু অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, অবৈধ, এখন এটা তো আমরা ভোটের মাধ্যমে তো এসেছি আমরা তো। এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে, আওয়ামী লীগ যখন রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়, তখনই তো আমরা বন্দুকের জোরের মুখে ক্ষমতা আসিনি। তখন মুসলিম লীগ ক্ষমতা ছিল। তাদেরকে চ্যালেঞ্জ করে সাধারণ প্রজা, একেবারে নিম্ন স্তরের মানুষজনকে নিয়ে আমরা আওয়ামী লীগ গঠন করেছিলাম। আমি একটা কথা বলেছিলাম আপনাকে যে সংকটটা রাজনীতি, নির্বাচন না, পলিটিক্সে। যেমন ধরেন শেখ রবিউল আলম একটা খোঁটা দেওয়ার চেষ্টা করলেন যে পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধারা তখন ইন্ডিয়া থেকে আসেনি যে সরকার, কিন্তু আমি সেই মুক্তিযোদ্ধারা যুদ্ধ কার অধীনে করেছিলেন, বেতন কার কাছ থেকে নিতেন? ওই সরকারের কাছ থেকে নিতেন। এই কথা বলার মাধ্যমে তো আপনি ওই সরকারকে অস্বীকার করছেন। ওই সরকারকে অস্বীকার করলে আপনি কি, আপনার অস্তিত্ব কোথায়? এই যে ওই জন্য আমি বলছি বারবার, সংকট কিন্তু নির্বাচন না, সংকট পলিটিক্স, এগুলো সমাধান করতে হবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি হার্ট অ্যাটাক করে 62 জন মানুষ মেরে ফেলবেন আপনার ইয়ে দিয়ে, যৌথ বাহিনীর অভিযান দিয়ে। আপনি সংকট গণতন্ত্রের কথা বলবেন, আপনি 21 আগস্ট ঘটাবেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, তারপর একটা পরে নাটক সাজাবেন, তারপর সেই ঘটনাকে ডাইভার্ট করার চেষ্টা করার মধ্য দিয়ে সে ঘটনার নেপথ্যে ছিলেন সেটাও স্বীকার করবেন। এই জন্য বলছি সংকট কিন্তু পলিটিক্সে। জি, আচ্ছা, এবার একটু আসি। জনাব মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দুজনের বক্তব্য আপনি শুনেছেন। আমিন ভাই বলছেন যে সংকটটা পলিটিক্সে। না, আমিন ভাই সাথে একমত আমি, সংকটটা আসলে পলিটিক্সে। কারণ পলিটিক্সটা কি? আওয়ামী লীগ যে কাজটা করছে এটা পলিটিক্স, বিএনপি যে কাজটা করছে এটা পলিটিক্স, এটা হচ্ছে পলিটিক্স। সংকটটা আসলে পলিটিক্স, এবং পলিটিক্স আসলে খুব দূষিত হয়ে গেছে আমি বলবো। পলিটিক্সটা কেন হওয়া উচিত ছিল? আমরা সাধারণ মানুষ কি আশা করি? পলিটিক্স হবে আমাদের সাধারণ মানুষের জন্য, কিন্তু পলিটিক্সটা তা নাই। পলিটিক্সটা হয়ে গেছে ওনাদের জন্য, কিছু বিশেষ শ্রেণীর লোকের জন্য। তো এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু দেখেন কতগুলো, এটা সবার ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য। এটা আওয়ামী লীগ, আমরা তো আওয়ামী লীগকে দেখেছি রে ভাই। আমি অন্য আগে আলাপ বাদ দেন, বেশি মানে সবাই তো কথা বলতে গেলে 52 সাল থেকে স্টার্ট করে, তো অত দূর যাওয়ার দরকার নাই। আপনি 91 সাল থেকে স্টার্ট করেন, কারণ আমি মনে করি 91 সাল থেকে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর তো আমরা 3 দফা বিএনপিকে দেখেছি তো, আবার আওয়ামী লীগকেও দেখেছি। তো সব জায়গায় আমরা কি দেখতেছি, যে যাকে বলতে বলবেন সে বলবে কি আগের দিন ভাই ভালো ছিল। সবাই কিন্তু বলে আগের দিনটা ভালো ছিল। কেন বলে? কারণ পলিটিক্স দিন দিন আগের চেয়ে খারাপ হচ্ছে। পলিটিক্সের মধ্যে এখন পলিটিক্সের সবচেয়ে বড় সমস্যাটা কি? এখন পলিটিক্সের সবচেয়ে বড় সমস্যা হলো সহনশীলতার অভাব। এই পলিটিক্স বলে ওই পলিটিক্সকে নিশ্চিহ্ন করো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারা বিএনপিকে কিন্তু নিশ্চিহ্ন করতে চায়। বিএনপি কালকে ক্ষমতায় আসুক, বিএনপিকে আওয়ামী লীগে থাকিয়ে দেবে নাকি? ক্ষমতা যদি আসতে পারে আওয়ামী লীগ থাকবে, ওরাও নিশ্চিহ্ন করবে, এবং আরো অধিকতর কৌশলের সঙ্গে করবে। কারণ যে ভুল বিএনপি আওয়ামী লীগ এখন কি করে,
যে ভুল বিএনপি করেছিল ওই ভুলটুকু বাদ দিয়ে বাকি সবই করে, আবার আওয়ামী লীগ বিএনপি ওটাই করবে। তো এই হলো গিয়ে সবচেয়ে বড় কথা হলো কি যে পলিটিক্সটা হয়ে গেছে একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা নাকি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কাজটা। আমি একটা উদাহরণ দিয়ে বলি, দেখেন আমি একটা সিম্পল উদাহরণ দিই। দেখেন এই যে রবি ভাই বললেন একটা চেয়ার ওখানে ফাঁকা রাখা হয়েছে কেন, এটা হলো ওনাদের নেত্রীর সম্মানে অথবা অন্য কিছু একটা ব্যাখ্যা দিলেন। দেখেন এই যে ব্যাখ্যাগুলো না, এই ব্যাখ্যাগুলো আমি মনে করি যে সাধারণ মানুষের জন্য কোনো উপকারী ব্যাখ্যা না, এটা কোনো উপকারী কাজ না। অপকার তো হয়, অপকার অবশ্যই হয়েছে। কেন অপকার অবশ্যই হয়েছে? এখানে আপনি এক ধরনের পৌত্তলিকতার ব্যবস্থা নিয়ে আসছেন যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে, না এটা হতে পারে না, হওয়া উচিত একটা আদর্শকে কেন্দ্র করে। ওই চেয়ারটা রাখার পিছনে কি আদর্শ কাজ করতে পারে ভাই? ওই চেয়ারটা ওখানে থাকতে পারে আমার জনগণের কি লাভ হইতে পারে? একটা চেয়ার খালি রাখতে হবে, খালি রাখতে হবে। আপনি এগুলো বলবেন যে এটা প্রতীকী, বাট এই প্রতীকটা আমার জন্য সাধারণ মানুষের জন্য কি কাজে লাগতে পারে? কোনো কাজে লাগতে পারে। আপনি যদি এরকম বলেন, আমি যদি যে তাহলে এই জনসভা কি মানে কি কাজে লাগবে? হ্যাঁ অবশ্যই লাগবে। জনসভার মূল কাজটা কি ছিল আমি প্রথমেই বলেছি, কিন্তু জনসভা হলো একটা পলিটিক্যাল পার্টি যখন জনসভা করবে। চারটা দাবি ছিল, যার একটা দাবি বাদ দিলে তিনটা দাবির সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। কেন, কোন তিনটা দাবি ছিল? কোন তিনটা দাবি? একটা এক নম্বর ছিল খালেদা জিয়ার মুক্তি, আমি যদি ভুল না করে থাকি, শেখ রবিউল আলম আছেন এখানে, খালেদা জিয়ার মুক্তি, পার্মানেন্ট মুক্তি। 2 নম্বর ছিল হলো মিথ্যা মামলা, গ্রেপ্তার, হয়রানি, যাতে মানে এই বিএনপি ছাত্রদল মানে তাদের সংগঠনে যত নেতাকর্মীদের মুক্তি দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি দাবি। 3 নম্বর হলো প্রধান আলোচনা, 3 নম্বর ছিল যে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ইত্যাদি ইত্যাদি। আপনার এই চারটি, আমি বলি আপনাকে, আমি এই চারটা দাবির সঙ্গে একমত। আমি এই চারটা দাবির সঙ্গে একমত। কারণটা আমি বলি আপনাকে, খালেদা জিয়া যদি কোনো মামলা আসামি হয়ে থাকে, ওনার ওই মামলায় আমি মনে করি বাংলাদেশে এই ধরনের মামলায় জামিন পাওয়া খুব স্বাভাবিক ঘটনা। ওনাকে যে জামিন দেওয়া হচ্ছে না, যদিও এটা আদালতের মাধ্যমে হচ্ছে, এখন এটা কিছু মন্তব্য করা যাবে না, কাজে আর মন্তব্য করলাম না। কিন্তু আমি বলি যে ওনার এই দাবিটা আমি একমত। মিথ্যা মামলা বাংলাদেশে বিএনপি করে, এই যে রবি ভাই আছে উনি বলুক ওনার নামে কতগুলি মামলা আছে, বিএনপি করে মামলা নাই, ঘটনা এরকম পাওয়া যাবে দু একটা, বাড়ি চালান দিয়ে পাবেন না। না সেটি তো ভিন্ন এটা স্বাভাবিক। আমি যে পয়েন্টে বলেছিলাম সেটা হলো যে আপনি জনগণের দাবি তাহলে কোথায়? এটা তো জনগণের দাবি, চেয়ার একটা খালি রাখছে জনগণ। আমি বলি এই প্রত্যেকটাই জনগণের দাবি। কেন আমি বলি আপনাকে, কেন আমি বলতেছি আপনাকে, রাজনীতি আচ্ছা আপনি আমাকে বলতে দেন, আপনি বলতে পারলে তো হবে না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি যদি এক শব্দ উত্তর দিতে পারি তাহলে তো হলো না, আমাকে তো এটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে দেন, ব্যাখ্যা করে দিচ্ছি আপনাকে আমি। বিষয়টা হলো এই যে দাবিগুলো, এগুলো বেসিক্যালি হলো আইনের শাসন প্রতিষ্ঠার দাবি। এই দাবিগুলোর সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। তো আইনের শাসন থাকলে এই দাবিগুলো যাতে করাই লাগতো না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি এগুলো, এই দাবিগুলো ঠিক আছে। কিন্তু চেয়ার যেটা, এটা হলো কি একটা অন্ধ একটা মানে আনুগত্য প্রকাশের ব্যাপার। এর সঙ্গে আইনের শাসন অথবা প্রকৃত রাজনীতি অথবা জনগণের সুশাসন এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি একটু আমিন ভাইয়ের কাছ থেকে ছোট্ট মাসুদ কামালের কথার যদি কোনো আপনার যদি কোনো বক্তব্য থাকে একটু শুনি, তারপর মানে বিরতি থেকে আসলে ভালো হবে। না আছে 30 সেকেন্ডে কি? না 30 সেকেন্ড আপনি 1-1.5 মিনিট একটু বলেন, তারপর আবার আসবো, আমি আসবো দিব না। মাসুদ কামাল ভাই যে কথাটি বলছেন যে আইনের শাসনের অভাব, এটা নিয়ে কিন্তু লম্বা একটা বিতর্ক আছে। এই জন্য বললাম এটা 3 সেকেন্ডে বা 30 সেকেন্ডে বলা যাবে না। আইনের শাসন যদি শতভাগ বাংলাদেশে আছে দাবি করা ঠিক না, কিন্তু আইনের শাসন এখন আছে বলেই আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের অনেক বড় বড় নেতা হওয়ার পরও প্রত্যেককে কিন্তু আইনের মুখোমুখি হতে হচ্ছে, আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হচ্ছে, জেলে থাকতে হচ্ছে। কিন্তু একটা সময় এই দেশে জাতির পিতার পরিবারের হত্যাকাণ্ডকে ইনডেমনিটি শুধু দেওয়া হয়নি, সেই খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল, বিদেশি দূতাবাসের চাকরি দেওয়া হয়েছিল, বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী করানো হয়েছিল, সংসদে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল। ওই জায়গা থেকে যদি আমি মনে করি আইনের শাসনের অনেক উত্তরণ আমরা ঘটাচ্ছি, তবে অ্যাবসলিউটলি করতে গেলে সময় দরকার। যেমন আমিনুল ইসলাম, আপনি আলোচনা করছিলেন, আমার মনে হয় আপনি আলোচনাটা নিশ্চয়ই করবেন, আমি তার সাথে একটু জুড়ে দিতে চাই। আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আজকে জ্বালানি উপদেষ্টা ব্যবসায়ীদের সংগঠন
বিসিসিআইয়ের নেতৃবৃন্দের একটি অনুষ্ঠানে উনি বলেছেন যে ডলার সংকটের কারণে আপাতত গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে না, এবং উনি বলেছেন যদি নিরবিচ্ছিন্নভাবে ব্যবসায়ীদের তরফ থেকে দাবি জানানো হচ্ছিল যে ব্যবসা শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হোক, যদি সেটা করতে হয় তাহলে প্রয়োজনে দিনের বেলাও বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখতে হবে। আমি সে জায়গায় আসার আগে আপনি মামলার কথা বলছেন। জি, মামলার কথা নিশ্চয় বলছি কি, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মামলার যে কালচার, এটা অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু কিন্তু লিখেছেন। কিন্তু পাশাপাশি যখন আপনি দেখেন, যখন আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, অসংখ্য বাড়িঘরে আগুন দেওয়া হয়, স্কুল ঘরে আগুন দেওয়া হয়, অথবা একটা সমাবেশের পরে আওয়ামী লীগ অফিসে ইট পাটকেল অথবা আঘাত করা হয়, মামলা করা সবকিছু কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার মামলা না। এই মামলা না করে করবেটা কোথায়? এটা তো আমাদের ইয়েতে পরিণত হয়েছে। এখন অর্থাৎ একজন মানুষ যা খুশি করে যাবে, সে রাজনীতি করে জন্য মামলা হবে না, এটা তো রাজনীতি হতে পারে। একদম ঠিক কথা, আপনার সাথে আমি একদম একমত। আপনি আসবেন নিশ্চয়ই, একমত। কিন্তু আমরা দেখি যে মামলাটা একতরফা হয়। খুলনার কথা যদি আপনি বলেন, খুলনায় বিএনপি অফিসে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। অন দ্য আদার হ্যান্ড বিএনপির কর্মীরা স্টেশন ভাঙচুর করেছে, আরও কয়েকটা জায়গায় পুলিশের উপর ইটপাটকেল মেরেছে বলে অভিযোগ করা হচ্ছে। এই সব সকল ঘটনায় মামলা হয়েছে, কিন্তু ওই যে অগ্নিসংযোগ করে বিএনপির অফিসে জ্বালিয়ে দেওয়া হলো, সেই ঘটনা কোনো মামলা হয় নাই। বাদ দেন এইটা আপনি আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের ছেলেদের উপরে যে হামলা করলো, মারলো, সবাই দেখলো, সেই ঘটনায় তো আজ পর্যন্ত কোনো মামলা হয়নি। না, আমার এই মামলা শুধু একতরফা বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। কিন্তু খুলনায় কি আপনার আওয়ামী লীগ অফিসে হামলা হয়নি মিটিং এর পরে? সেটা জাতীয় পত্রিকা এসেছে। হ্যাঁ, 6 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ অফিসে হামলা হয়েছে। হামলা তো হচ্ছে। আমি তা বলেছি যে হামলা হয়েছে, একতরফা মামলা হয়েছে, যেই মামলায় সব বিএনপি নেতা কর্মীরা আসামি হয়েছে। কিন্তু বিএনপি অফিসে যে হামলা হইলো, বিএনপি অফিসের নেতাকর্মীদের উপর যে মারধর করলো, সেই ঘটনায় কিন্তু কোনো মামলা হয় না। সেই ঘটনায় বিএনপি মামলা করতে গেছে কিনা, মামলা করতে গেলে তো কোর্টের অর্ডার অসংখ্য মামলা হচ্ছে না তা না। আওয়ামী লীগের মামলা, আপনি এই যে লালবাগের ঢাকার যে সমাবেশ, সেই সমাবেশে কি আওয়ামী লীগের 4 জন কর্মী এখনো আপনার আইসিইউতে আছে। তাহলে এখন আপনি যদি বলেন যে না ওরা কিছুই করতেছেন, এগুলো তো বাস্তবতা। 4 জন কর্মী আইসিইউতে আছে এখন। এনিওয়ে, তা এগুলো আমি শুরুতে বলেছিলাম যে এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে গেলে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, সেটা সর্বাগ্রে করতে হবে। এটি করবে কে আসবে, এগিয়ে আসবে কে? আমি ওইটাই বলেছি, এটা একটা লং ডিসকাশন। আপনি শুধু ওইটা নিয়ে একটা আলোচনা করতে পারেন না। আমি মনে করি সেই জায়গাটায় আমাদের সবার যাওয়া উচিত। এখন আপনি আজকে তৌফিক লাহির যে কথাটা বলেছেন, দেখুন যে সরকার যখন অন দ্য স্পটে গ্যাস কিনতো, তখন কিন্তু গ্যাসের দাম ছিল $60, এখন সেটা $43 উপরে। এটা বিশ্ব বাস্তবতা। এবং এই সংকটে কিন্তু শুধু বাংলাদেশ সাফার করছে তা না, আজকে কম বেশি গোটা বিশ্ব কিন্তু সাফার করতেছে। গত বছর ইত্তেফাক পত্রিকার বিশাল একটা ছবি হচ্ছে, সেখানে ফ্রান্সে হাজার হাজার মানুষ বিদ্যুতের দাবিতে এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে আন্দোলন করছে। তো এটা হচ্ছে বিশ্ব বাস্তবতা। অতি সম্প্রতি বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন, হেডলাইন হচ্ছে বিশ্ব মন্দার মুখে বিশ্ব অর্থনীতি। সেখানে বলা হয়েছে যে বিশ্ব অর্থনীতির 3 পরাশক্তি আমেরিকা, চীন এবং ইউরোপ দ্রুত তাদের গতি হারাচ্ছে। এই বাস্তবতার আলোকে গ্যাস সংকট বলেন বা অন্যান্য সংকটগুলো সব তো একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা তো এটা থেকে বিচ্ছিন্ন কেউ না। সেই জায়গায় আমার ছোট্ট একটু জিনিস জানার ছিল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছাড়াও যদি হতো বা যদি না হতো, তাহলে কি আমরা এর চাইতে ভালো থাকতাম? অফকোর্স না থাকার কোনো কারণ ছিল না। তাই অফকোর্স আপনি তেলের সংকট থেকে শুরু করে প্রত্যেকটা সংকট শুরু হলো কখন থেকে? ইউক্রেন। এর আগে 2.5 বছর সারা পৃথিবী কোভিডে ভুগলো। কোভিডের দখল সামলে ওঠার আগেই এই বিশ্ব বাস্তবতা। আজকে যে ইউরোপের ক্রাইসিস, এবং কয়েকদিন আগে যে একটা বিবিসিতে নিউজ হলো যে আগামী ডিসেম্বর থেকে
ব্রিটেনে ব্ল্যাক আউট হতে পারে, কারণ ওরা যদি পর্যাপ্ত গ্যাস না পায় ওদেরকে সেটা সাফার করতে হতে পারে। এরকম কিন্তু আশঙ্কা প্রত্যেক তাদের ইউরোপ আমেরিকার ক্রাইসিসটা আমাদের ক্রাইসিসের মধ্যে অনেক ডিফারেন্স। আমি আসি, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটু দুজনের কাছ থেকে একটু শুনে আসি। শেখ রবিউল আলম, আমি বিদ্যুৎ নিয়ে আপনি কথা বলবেন এবং এর সাথে যদি আপনি অন্য না, আমার অন্য কথাটা খুব ইম্পর্টেন্ট হয়েছে বিদ্যুতের চেয়ে। বিদ্যুৎ নিয়ে কথা বলে লাভ নেই। আচ্ছা বলেন আপনি। আপনার সারাদিনে বিদ্যুৎ না পেলে জ্বালানি উপদেষ্টা খুশি হয়, বিদ্যুৎ দিতেই চায় না দিনের বেলায়। অর্থাৎ অবস্থাটা কত ভয়ঙ্কর ভয়াবহ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সম্পূর্ণভাবে ক্লপস করেছে। আচ্ছা, সে আরেক ব্যাপার, ওই মাসুদ কামাল ভাই বলছিল যেটা প্রতীকী চেয়ার রাখায় মাসুদ কামাল ভাই জনগণের স্বার্থ খুঁজে পান নাই। আপনাকে মনে রাখতে হবে রাজনৈতিক দলের সব কর্মসূচিতে আর সব অ্যাক্টিভিটিজে জনগণের স্বার্থই একমাত্র লক্ষ্য না, তবে প্রধান লক্ষ্য। পার্টিকে ইনারলি শতভাগ ফাংশন করবার জন্য পার্টির ইনার অনেক ডিসিশন থাকে, সেটির ফলে কিন্তু পার্টি অধিকতর ফাংশন করে এবং সেই সিদ্ধান্তগুলি পার্টিতে হয়। অতএব ওটাকে পার্টির স্বার্থ আপনাকে কিছু সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং দেখতে হবে। পার্টি সক্রিয় হলে এবং পার্টি সবল হলে জনস্বার্থ নিশ্চিত হয়, এটাও আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়ত একটা কথা বলছেন, পলিটিক্স একটা সংকট, যেটা আমিন ভাই বলেছেন, মাসুদ কামাল ভাই বলেছেন, আমিও একমত। পলিটিক্স একটা সংকট, সেটা হচ্ছে যে আপনি বর্তমান রাজনীতিতে জনগণকে অংশ নিতে দিচ্ছেন না রাজনীতিতে, আবার রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিতে দিচ্ছে না আওয়ামী লীগ। অর্থাৎ এই পলিটিক্যাল সংকটটা আওয়ামী লীগ সৃষ্টি করেছে। এই সংকট থেকে উত্তরণ করবার জন্য কিন্তু বিএনপি জনগণের হয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করছে। সংকটটা এইখানেই, এই যে আপনি যে বললেন সংকটটা এইখানে, কারণ আপনারা মনে করছেন সংকটটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মনে করছে সংকটের মূলে বিএনপি। এটাও একটা সংকট যে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন। কারণ কি আমি আপনাকে বলি, দায়িত্বে আছে ক্ষমতা সরকার অনির্বাচিতভাবে, রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্বে তার। ভিন্ন দলকে দমন করছে, নিধন করছে, গুম করছে, আনারজ কিলিং করছে। রাষ্ট্রের মালিক হয়ে আমি সোচ্চার হব না, আর বিএনপি গণমানুষের দল হয়ে নেতৃত্ব দেবে না। বিএনপি সঠিক কাজটি করছে, ক্ষমতাসীনরা ক্ষমতার মোহে অন্ধ হয়েছে। আরেকটা কথা একটু বলতে হবে, সেটা উনি বললেন বিএনপি কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল। নো, শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেই তার সরকারের আমলে, আমি বলি শুনতে হবে আপনাকে, 1974 সালের 28 ডিসেম্বরই ইমার্জেন্সি দিয়েছিলেন। অর্থাৎ আওয়ামী লীগের আগের সরকার যেটা ছিল আপনার 75-এর আগে, সেই সরকারই 74 সালে কিন্তু আপনার ইমার্জেন্সি দিয়ে দেশ চালিয়েছিল এবং বন্দুকের নলে ক্ষমতা নিয়েছিল শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। প্রথমে মুস্তাক, পরবর্তীতে বিচারপতি সাহেব, দুজনই বন্দুকের নলে ক্ষমতা নিয়েছিল। জিয়া রহমান 79 সালে এসে, আমি আপনাকে বলি, মার্শাল উইথড্র করেছিল, কারফিউ দিয়ে জিয়া রহমান দেশ চালায়নি। আচ্ছা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, তারও সুফল আওয়ামী লীগ। সব মানুষকে রাজনৈতিক অধিকার এবং রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ নেওয়ার অবাধ সুযোগ করে দিয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু এই যে বন্দুকের নলে ক্ষমতায় বলেন কারা নিয়েছিল। একেবারেই সময় নাই, আমার মনে হয় আপনি যেটি বলেছেন আমরা মূল জিনিসটা বুঝতে পেরেছি। একটু মাসুদ কামালের কাছে যাব। মাসুদ কামাল, আপনি বিদ্যুৎ নিয়ে আমি আপনার কাছ থেকে শুনতে চাই। যেটি ক্রাইসিস এখন তৈরি হয়েছে, বলা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য এখন যদি গ্যাস কিনতে হয় তাহলে সেই পরিমাণ, খুব অপকটই বলেছেন জ্বালানি উপদেষ্টা, মানে ক্লিয়ারই করেছেন যে সেই পরিমাণ ডলার আসলে নাই, মানে রিজার্ভে সেই পরিমাণ ডলার নাই। আর এই জন্য সংকট উত্তরণের জন্য আসলে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহারকে, একটা কথা আমি বলি আপনাকে, আপনি কথা বুঝতে পেরেছি যে কথাটা আপনি আমিন ভাইকেও বললেন, যে যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা না হতো তাহলে কি অবস্থা এরকম হতো কিনা। এরকম একটা বিষয় কি, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা সারা দুনিয়াকে প্রভাবিত করেছে, নানাভাবে করেছে, আমাদের এখানেও করেছে। অভাব মানুষের জীবনে আসবেই। সমস্যাটা হলো কি, ধরেন একই বেতন পায় দুইজন লোক, একজন খুব হিসাব নিকাশ করে চলে আর একজন উল্টাপাল্টা খরচ করে। যখন অভাবটা আসবে, কার ফ্যামিলিতে অভাবটা আগে ধরা পড়বে? এই উল্টাপাল্টা খরচ করে। ব্যাপারটা খেয়াল করেন, যখন বৃষ্টি আসে, একজন টাকা দিয়ে, যার বেতনের টাকা দিয়ে জমায় জমায় চালটা ঠিক করছে, আরেকজন চাল ঠিক করে না, ঠাটবাট করছে, এখানে সেখানে ঘোরাফেরা করছে, অমুক সমুখে তার আত্মীয় স্বজনকে দিচ্ছে টাকা পয়সা দিয়ে, চাল আর ঠিক করে নাই। বৃষ্টিতে পানিটা কোন ঘরে পড়বে? যে ঘরের চাল ঠিক করে নাই। এখন আমাদের হয়েছে ওই অবস্থা, আমাদের হয়েছে ওই অবস্থা। বিদ্যুৎ খাত বলেন, যে কোনো খাত বলেন, আমাদের উন্নয়নের নাম অনেক কিছু হচ্ছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতির যে মহোৎসব হয়েছে এবং এই দুর্নীতির যে আপনার নেগেটিভ ইম্প্যাক্টটা, এটা এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আমরা হারে হারে টের পাচ্ছি। সারা দুনিয়াতে লোডশেডিং হচ্ছে, কিন্তু কোনো দেশে এই পর্যন্ত কেউ বলে নাই। আপনি কালকে গুগল সারাদিন সার্চ করেন যে দিনের বেলায় বিদ্যুৎ দিতে পারবো না, এই আবদার এ পর্যন্ত এই বৃদ্ধ লোক ছাড়া কেউ করে নাই।
না পারবো না না বলে নাই, উনি যেটা বলতে চেয়েছেন উনি তো আলটিমেটলি ওই কথা বলতে চাচ্ছে, আলটিমেটলি ওই কথা বলতে চাচ্ছে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার করা যায়, মানে আলটিমেটলি ওদিকে যাচ্ছেন উনি। এই ধরনের বালখিল্যপূর্ণ কথা, ঔদ্ধত্যপূর্ণ কথা উনি ছাড়া আর কেউ বলে নাই। না ক্রাইসিস আপনি থাকলে সেই ক্রাইসিস তো আপনাকে মোকাবেলা করতে হবে, ক্রাইসিসকে তো আপনাকে হ্যান্ডেল করতে হবে, ক্রাইসিসটা ওভারকাম করতে হবে, তা না হলে আপনি উনি যে কথা বলছেন এইটাই কি ক্রাইসিস ওভারকাম করার সর্বোত্তম বক্তব্য, সর্বোত্তম পদ্ধতি? উনি কয়জন এক্সপার্ট আমাকে রাখেন আমি বলি, বিদ্যুৎ নিয়ে বাংলাদেশে উনি সবচেয়ে বড় এক্সপার্ট। উনি একদা বিদ্যুৎ সচিব ছিলেন, ওই সময় বিদ্যুৎ খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল এটা এখনো অনেকের কাছে একটা উদাহরণযোগ্য বিষয়। উনি সব বুঝেন না যাই ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ যদি একটা ব্যক্তির কারণে দেশের ক্ষতি হয়, সেই ব্যক্তিগত আক্রমণ আমি কি কারণে করবো না? আমি তো মনে করি এই ভদ্রলোকের জন্য আজকে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার এই দুরবস্থা। আচ্ছা আমার মনে হয় আর সময় নাই, বলা যাবে না। একটু আমি যে কথাটা বলছিলাম যে সংকটের কথা, যখন শেখ রবিউল আলমরা বলেন যে বিচারপতি সায়েম বন্দুকের মুখে ক্ষমতা নিয়েছেন, অথচ উনি বঙ্গভবন এট লাস্ট ফেজ ক্লিয়ার লিখেছেন কিভাবে বুটের আঘাত দিয়ে বন্দুকের নলের মুখে তার কাছে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জিয়া রহমান মৃত্যুর আগের দিনও কারফিউ ছিল, কারফিউ ছাড়া একটি দিন রাষ্ট্র পরিচালনা করেনি। আর ইমার্জেন্সির কথা বলছেন, ইমার্জেন্সি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারণ হয়। গত কয়েকদিন আগেও শুধুমাত্র অভিবাসীদেরকে ঠেকানোর জন্য নিউ ইয়র্কে ইমার্জেন্সি দিতে হয়েছে। এইভাবে যতদিন আপনি সত্যকে অস্বীকার করবেন ততদিন রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন না। সত্যকে স্বীকার করতে হবে। আসলে আমি মানুষ, আমি ফেরেশতা নই, মানুষের ভুল হয়। সে ভুলকে আঁকড়ে ধরার মতো ভুল আর কিছু হতে পারে না। কিন্তু বিএনপি বা এই বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তারা কখনোই সেই ভুল থেকে বেরিয়ে আসার সৎ সাহস তাদের নেই। এটাই সংকটের মূল কারণ। খালেদ মোশাররফ এবং শাফায়াত জামিল মুস্তাকের কাছ থেকে বন্দুকের নলে ক্ষমতায় নিয়ে বিচারপতি সায়েমকে দিয়েছিল এবং বিচারপতি সায়েম সেভাবে শপথ নিয়েছিল, অর্থাৎ বিচারপতি সায়েম ও বন্দুকের নলে ক্ষমতা দিয়েছে। আমি আপনাকে স্পষ্ট করে বলি, উনি যেটা বললেন জিয়াউর রহমানের কোনো সুযোগ ছিল কিনা, আমি আপনাকে বলি জিয়াউর রহমান যে ক্ষমতা দেওয়া হয়েছিল, আপনি মনে রাখবেন যে বিচারপতি সায়েমের 21 জন উপদেষ্টা পদত্যাগ করার ফলে নীতিগতভাবে তিনি ক্ষমতায় থাকতে চান নাই এবং বিচারপতি সায়েম অর্ডিন্যান্স জারি করে জিয়াউর রহমানকে ক্ষমতা দিয়েছিলেন উদ্বুদ্ধ পরিস্থিতিতে। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে জিয়াউর রহমানকে ক্ষমতা নিতে হয়েছিল, তিনি ক্ষমতা নিতে চান না, রাষ্ট্রের প্রয়োজন। এবং ওই ওটাও ম্যানিপুলেট করেছেন, সায়েমের বইটা লেখা নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনার সময় লেগেছে বইটা ব্যান, তাহলে উপদেষ্টারা পদত্যাগ করেছিল, অর্ডিন্যান্স জারি করে ক্ষমতা দিয়েছে, বইটা ব্যান করলেন কেন? এই শক্তিতে গায়ের জোরে ক্ষমতা, আমি বললাম এই জন্য আওয়ামী লীগের চিরচরিত অভ্যাস, এর বাইরে কিছু না, কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতে হবে। আমার মনে হয় অনুষ্ঠান আর চালানোর কোনো সুযোগ নাই, সময় অনেক বেশি হয়ে গেছে। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম, মাসুদ কামাল এবং শেখ রবিউল আলম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।